স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত পাক্ষিকের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি শতরূপা বড়ুয়া। চলুন শুরু করি আজকের জীবনের গল্প। আজ থাকছে নারী পুরুষ বৈষম্য ও নারী প্রগতির কথা। দেখব এ ভাবনার উপর কিছু প্রতিবেদন। চোখ ফেরাবো পরিবার ও সমাজ জীবনে এখনো চলমান বৈষম্য এবং এ কারণে বড় হয়ে ওঠা সমস্যাগুলোর ওপর। এ নিয়ে সাজানো হয়েছে জীবনের গল্পের প্রতিবেদনগুলো। বয়সটা ছিল কৈশোর উপভোগের, ছিল উচ্ছলতায় আকাশ ছোঁয়ার। অথচ বাল্যবিয়ের পারিবারিক শৃঙ্খলে বাংলাদেশের মেয়েদের অনেকেরই শৈশব কৈশোরের স্বপ্নময় আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে অঙ্কুরেই। ঝাপসা হয়ে যায় তাদের মন, মনন, জীবন ও স্বাস্থ্য। থমকে যায় নারীর এগিয়ে যাওয়া। বাল্যবিয়ের বিভীষিকাকে যখন সমাজ ও রাষ্ট্রের প্রেক্ষাপটে বিবেচনা করা হয়, তখন তা হয়ে দাঁড়ায় এক জাতীয় সমস্যা, যার প্রতিকারে প্রয়োজন হয় আশু পদক্ষেপ। চলুন জেনে নিই সেসব কথা। পোলাপান সহ সবাই খেলতেছি, খেলার সঙ্গে তারপর আমারে ডাক দিয়ে নিয়ে আসলো আমার মা। নিয়ে এসে বলতেছে আয় তোর বড় ভাইয়া আসছে। তা বড় ভাই আসছে, আসলাম রুমে, আসছি রুমে এসে আমার বড় ভাইয়া আমার হাতে আংটি পরাই দিচ্ছে। বলছে কি যে ফুফুতো ভাই লাগে, বিয়ে পড়ায় থুয়ে দিই। ঠিক এভাবেই নিজের বিয়ের ঘটনাটি বর্ণনা করেছিলেন রহিমা বেগম। একে তো হতদরিদ্র পরিবারে জন্ম, তার উপর মেয়ে, তাই তো সবকিছুর দায় তারই। ক্লাস 5-এ ওঠার পর বাবা মা পড়ালেখা বন্ধ করে বিয়ে দেয় রহিমার। এতে বাবা মার বোঝা হয়তো কমেছে, কিন্তু রহিমাকে এখনো বইতে হচ্ছে শারীরিক অসুস্থতা। শাহনাজ মাত্র 13 বছর বয়সেই বিয়ে। বিয়ের 1 বছরের মাথায় স্বামী তাকে ছেড়ে যাওয়ায় শাহনাজের এখন না আছে জীবন, না আছে কৈশোরের কোনো বোধ। মাস আগে বাচ্চা হয়েছে, এখন আমার বাচ্চা জন্মের পরে অসুস্থ হয়ে গেছে। তারপর আমার স্বামী আমার নিয়ে যাচ্ছে না, টাকার অভাবে আমার বাচ্চা বাঁচাতে পারি। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশের মোট জনসংখ্যার 45% 18 বছরের কম বয়সী। তাদের মধ্যে 48%ই কন্যা শিশু। আর আইসিডিডিআরবি ও প্ল্যান বাংলাদেশের যৌথ জরিপ বলছে কন্যা শিশুর বিয়ের হার 64%। এর হার পড়তির দিকে, যদিও কয়েক বছরে বাল্যবিয়ে কমেছে মাত্র 2%। বাল্যবিবাহ সংক্রান্ত এই গবেষণা প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করা 26% নারীর বিয়ে হয়েছে 18 বছরের আগে। নিরক্ষর নারীদের বেলায় এই সংখ্যা 86%। তবে 15 বছর বয়সী শিশুদের বিয়ের হার উল্লেখযোগ্যভাবেই কমে গেছে। তবে সুযোগ পাওয়া মাত্রই কিশোরীদের ঠেলে দেওয়া হয় বাল্যবিয়ের দুষ্ট চক্রে। পরিণতি শারীরিক ও মানসিক জটিলতা। মারাত্মক আরেকটি সমস্যা হলো আমাদের ডেভেলপিং কান্ট্রিজগুলোতে, যেটা হলো জ্বরের মুখের ক্যান্সার। যে অল্প বয়সে ইন্টারকোর্সে বা স্বামীর সাথে সহবাসে যায়, তাতে অনেক জরায়ুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরে দেখা যায় যে জরায়ুর মুখের যে ইনফেকশনটা এক ধরনের ভাইরাস দিয়ে হয়ে থাকে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে তথ্য মতে বাংলাদেশে মেয়েদের বিয়ের গড় বয়স 15 বছর 3 মাস। ইউনিসেফের তথ্য মতে কন্যা শিশুর বিয়ের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়, আর এশিয়া মহাদেশে প্রথম। মেয়েরা কিন্তু পরিবারে একটা বোঝা হিসেবেই অনেক এখনো কিন্তু আসলে বলে বিবেচনা করে মানুষ। টিজিং এর শিকার হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে স্কুলের ভিতরেও। তখন বাবা মারা ভাবেন যে আমার মেয়েটাকে আমি একটা ভালো বিয়ে দিয়ে ফেলতে পারলে তার হয়তো নিরাপত্তাটা আমি নিশ্চিত করতে পারলাম। একটা আন্দোলন করার দরকার ছিল না বাল্যবিবাহ বন্ধ করার জন্য, সেটা আমরা সেইভাবে করতে পারিনি। বাল্যবিয়ে রোধে ব্রিটিশ শাসনামলের আইনটি সংশোধন করা হয় 1984 সালে। বাল্যবিয়ের দায়ে জড়িতদের 1 মাস বিনাশ্রম কারাদণ্ড কিংবা 1000 টাকা জরিমানা বা উভয় প্রকারের দণ্ড দেওয়ার বিধান রয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসেই 26 জন কন্যা শিশুকে বিয়ে দেওয়া হয়েছে। বৈষম্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা কন্যা শিশুরা জানে না শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার আগে এ ধরনের বিয়ে মানবাধিকারের লঙ্ঘন। জন্মের পর নয়, গর্ভকালীন সময় থেকেই শুরু হয় নারী পুরুষ বৈষম্যের শৃঙ্খল।
পরিবার ও সমাজে শিক্ষা, সামাজিকতা, বিয়ে পার্বণ, পরিবেশ, পরিস্থিতি সবকিছুর মধ্যেই একটি মেয়ে শিশুর জীবনযাপন ও একটি ছেলে শিশুর জীবনযাপনে এই বৈষম্য লক্ষ্য করা যায়। অপুষ্টির যে প্রক্রিয়া শুরু হয় একটি মেয়ের শৈশব থেকে, সে প্রক্রিয়ার পরে অপুষ্ট হয়ে জন্ম নেয় পরবর্তী প্রজন্ম। দারিদ্র্য ও বৈষম্যময় দৃষ্টিভঙ্গির কারণে ভগ্ন স্বাস্থ্য ও অপুষ্টির দায়ভার বয়ে বেড়ান মায়েরা, মেয়েরা। আমরা দেখব এর পেছনের কথা। পুরুষের তুলনায় শারীরিক সক্ষমতায় পিছিয়ে থাকা নারীর প্রতি নির্যাতন, অবহেলা, বৈষম্য থেমে নেই, শুধু পাল্টেছে ধরন। মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। 15 বছরের কিশোরী নাজমা বেগম প্রথমবারের মতো সন্তানের মা হচ্ছেন। ভাইরা আলাদা হয়ে যাওয়ায় অভাবের সংসারে বড় হওয়া নাজমাকে দ্রুতই বিয়ে দেয়া হয়। ছেলে ঘরে মনে করো খাওয়া দাওয়া ঘর বাড়াই হয় না, আমার ঠিকই দেখবো একজন গার্মিসে পাঠাই দেয় আর বিয়া নিকে দেখে, বুঝছেন? ওখানে যার দিন মানে বিয়া করে যার দিন বাসায় গেছে। নাজমার বিয়ে হয়েছে আরেক অভাবী পরিবারে। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার পরে খেতে হয় নাজমাকে। নিজের শরীরের মতো অনাগত সন্তানটি যেন অপুষ্ট না হয়, তাই একটু যত্নের আশায় চলে এসেছেন মায়ের কাছে। তারপরও তার অধিকারের যত্নটুকু, খাবারটুকু মিলছে কি? শ্বশুর শাশুড়িদের খায় দায়, কিছু বলতারি না, পরে যাই জোয়াল করে আনে তাই খাওয়া লাগে। নাজমার মতো চারপাশে রয়েছেন আরো এমন অনেক নাজমা, ছোট থেকে মেয়ে বলে যাদের মিলেছে একটু কম পুষ্টিকর খাবার। দরিদ্র পরিবারে বিয়ে হওয়ায় সেটা হয়েছে আরো প্রকট। খাবারের তালিকায় পুষ্টিকর খাবার রাখাটাও ব্যয়বহুল মনে করেন অনেকে। তেহারু একজনে কামাই 4 জনের সংসারের ভিতরে খাওয়া, কমই খাই মাছ মাংস। খাবার নাই কে ঘরে, দিন আনে দিন খাই। স্বামী ও শাশুড়ির ইচ্ছা অনুযায়ী অল্প বয়সে সন্তান ধারণ করাটাও তাদের জন্য আরেক স্বাস্থ্য ঝুঁকি। নিজে থেকে মা হতে চাই নাই, কিন্তু বুঝতে পারি নাই। চাইছিলাম অন্য একটা ব্যবস্থা নিতে, কিন্তু শ্বশুর শাশুড়ি সবাই না করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পুষ্টিকর খাবারের অভাব, রক্তশূন্যতা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা, গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়া, অদক্ষ দায়ের হাতে বাচ্চা প্রসব করানো এবং মানসিক পরিচর্যার অভাব মায়েদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পুষ্টি কম হয় একটা গর্ভবতী মায়ের, তার সন্তান যেটা হয় সেটা কিন্তু লো বার্থ ওয়েট হয়, সে আকারে ছোট হয়, সে ওজনে ছোট হয় এবং তার কারণে তার নানান রকম মৃত্যুর আশঙ্কা থাকে। বিভিন্ন স্বাস্থ্য সংস্থার জরিপে দেখা যায় প্রতি বছর প্রসবজনিত মাতৃমৃত্যুর হার প্রতি হাজারে 32 জন। প্রায় 12,000 মা প্রতি বছর মারা যান প্রসবজনিত জটিলতার কারণে। 24 লক্ষ কিশোরী মা বাড়িতে সন্তান প্রসব করে। শতকরা 80% মেয়ের বিয়ে হয় 18 বছর বা তার চেয়ে কম বয়সে। এর মধ্যে শতকরা 23% নারী 20 বছর বয়সের আগেই গর্ভধারণ করে। প্রায় 50% কিশোরী অপুষ্টিজনিত রোগ, 75% রক্ত স্বল্পতায় ভোগে। গত 9 বছরে দেশে মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে 40%। মাতৃস্বাস্থ্য ও অপুষ্টির বাধা ডিঙানো গেলে তা কমে আসতো আরো। পুষ্টি সম্বন্ধে কিন্তু সচেতনতা মানুষের ওইভাবে আমরা বৃদ্ধি করতে পারিনি। পুষ্টি কি ভাতে নাকি সবজিতে নাকি কোনটাতে আছে, আমার মনে হয় ওইখানে আমাদের একটা আরো একটু জোর দিতে হবে। মাতৃমৃত্যু কমানোর এই অর্জন সম্ভব হয়েছে ব্যাপক সচেতনতার জন্য বলে অভিমত সমাজকর্মীদের। তবে কাজ করার ক্ষেত্র এখনো অনেক বড়। আমার মনে হয় যে আগে যে একটা ব্যাপক ইয়ে ছিল সেটার মাত্রা আমি ঠিক একদম সুনির্দিষ্ট পার্সেন্টেজটা বলতে পারছি না, কিন্তু এখন আর সেই 50-50 বা এরকম নয়, ওখানে একটা বিরাট পরিবর্তন আসছে। আমরা যতটা আশা করছি ততটা হয় না, কারণ নারী অনেক সময় ঠিক তথ্য পাওয়ার বিষয়ে একটু পিছিয়ে থাকে। কিন্তু আমি ওভারঅল বলবো যে আগের চাইতে পরিস্থিতি অনেক ইমপ্রুভ। সমানাধিকার এবং বৈষম্য দূর করার লড়াইটা চালাতে হবে নারীকে। শিক্ষা, মেধা আর মননে কাজ করতে হবে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনে। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। যখন ফিরবো তখন দেখব আরো কিছু গল্প কথা। প্রিয় দর্শক, আমি শতরূপা বড়ুয়া আবার ফিরে এলাম জীবনের গল্প। আজ বলছি নারী পুরুষ বৈষম্য ও নারী প্রগতির কথা। বাড়ির সবচেয়ে উজ্জ্বল, আদুরে, চটপটে মেয়েটি হঠাৎ করেই চুপচাপ। কখনো হয়তো দারুণ খুশি, কিন্তু একটু পরেই যেন ঘন বিষাদ। মেজাজ খুব ওঠানামা করছে। চিন্তিত বাবা মা কারণ খোঁজ করে জানলেন বয়ঃসন্ধি পার করছে মেয়েটি। সঙ্গে সঙ্গে প্রাত্যহিক নিয়ন্ত্রিত জীবনের শুরু মেয়েটির। খাওয়া থেকে শুরু করে চলাফেরা, বিষয়টি নিয়ে অস্বস্তিতে কথা বলতে ভালোবাসেন মায়েরা।
যেন বয়ঃসন্ধি নিষিদ্ধ কোনো আলোচনার বিষয়। সমাজে বিষয়টি এখনো বেশ গোপনীয় কিছু, কিন্তু গোপনীয়তার এই বেড়াজাল আসলে কতখানি যৌক্তিক? 13-14 বছরের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শৈশব ও যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো দোষ মাপ করা যায় না। রবি ঠাকুরের লেখার মতোই আজও একইভাবে বয়ঃসন্ধির সময় পার করে প্রতিটা কিশোর কিশোরী। এ বয়স অঙ্কুরিত, প্রস্ফুটিত ও বিকশিত হওয়ার সময়। বয়ঃসন্ধি এ সময় শরীর ও মনে আসে নানা পরিবর্তন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সীরাই কিশোর কিশোরী। ওরা হাসে, কাঁদে, কারণে অকারণে। দেহ মনে জাগে দুরন্তপনা। দুরন্ত কিশোর বিশ্ব সংসার দেখার নেশায় মাতে আর কিশোরী ঠাঁই নেয় অন্দরমহলে। তাদের কি করা উচিত তা তারা বুঝতে পারে না। বাবা মা যদি কোনো খারাপ কথা বলে, ভালোর জন্য বললো, আমাদের কাছে খারাপ লাগে, অভিমান হয়, তারপর অনেক সময় কষ্ট লাগে, আমার অনেক সময় আবার অনেক ভালো লাগে। মনোবিজ্ঞানীদের মতে বয়ঃসন্ধির সময় মেয়েদের ক্ষেত্রে বাধা বিপত্তি ছেলেদের তুলনায় বেশি। এতে তাদের মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক এবং মানসিক এত বেশি পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জ হয়, তার সেন্স অফ ফ্রিডমটা খুব তৈরি হয়, সে স্বাধীন হতে চায়। তো সব মিলিয়ে তার মধ্যে অনেক ধরনের রসায়ন হতে থাকে এবং সেগুলোর সঙ্গে স্ট্রাগল করতে থাকে। স্পর্শকাতর এই সময়ের সংকট কাটাতে পরিবারের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে অভিমত বিশেষজ্ঞদের। বিদ্যালয় থেকে শুরু করে পরিবারে সবচেয়ে বড় আমি মনে করি দায়িত্ব ছেলে মেয়েদেরকে বয়ঃসন্ধিকরণের সময় কি করতে হবে, কি না করতে হবে। বয়ঃসন্ধি নিয়ে সমাজের লুকোছাপা থাকলেও শহরের অভিভাবকেরা অনেকটাই সচেতন। তবে এ ব্যাপারে আরো বেশি প্রচারণা দরকার বলে মনে করেন তারা। এটা নিয়ে কোনো লুকোচুরির ব্যাপার না, আমরা মেয়েদের বুঝাই দিচ্ছি। সব ফ্যামিলি সবার উচিত যে আপনার নিজের থেকে বাচ্চা মেয়েদের বিশেষ করে সব কথাগুলো বলে দেওয়া আগের থেকে। শারীরিক পরিবর্তনের কারণে মেয়েরা একটু বিব্রত থাকে, তাই এ বিষয়ে খোলামেলা আলোচনা ও ধারণা দিতে পরিবার, স্বাস্থ্য সহকারী এবং শিক্ষকদের এগিয়ে আসা উচিত বলে জানান USAID এর জেন্ডার বিশেষজ্ঞ। কাউকে বলতে পারে না, তার ফলে হয় কি তারা লুকিয়ে চাপিয়ে এটা দেখতে চায়, ওটা দেখতে চায়। এর ফলে কিন্তু তাদের কিন্তু সামাজিক অবক্ষয় হওয়ার খুব একটা সুযোগ থেকে যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে, স্কুলেও এটাকে আমাদের ট্রেন করতে হবে যে টিচাররা যেন এটা নিয়ে কথা বলে এবং ওই সময় তাদের কি দরকার সেটা নিয়ে যেন কথা বলে। গণমাধ্যম ব্যক্তিত্বদের মতে সামাজিক ও পারিবারিক বাধা বিপত্তির কারণে বয়ঃসন্ধি নিয়ে অনেক লুকোছাপা থাকলেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ ব্যাপারে গণমাধ্যমের আরো বেশি কাজ করা প্রয়োজন। ম্যাস মিডিয়া যেগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা রিচ করতে পারি, করে বলতে পারি। এগুলো খোলাখুলি কথাগুলো হতে থাকলে একটা না একটা সময় বাবা মারা সেটা বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনের কথাগুলো খোলাখুলি বলা যায়। বয়ঃসন্ধির এই সংকটকালে পরিবার এবং সমাজের সবার উচিত বন্ধু হয়ে পাশে দাঁড়ানো। ভালো মন্দ বোঝানোর পাশাপাশি তাদের ভালোবাসতে হবে, বন্ধু হতে হবে কিশোর কিশোরীদের। ছেলেদের মতো মেয়েদেরও পড়াশোনার জন্য প্রতিদিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। সব পরীক্ষার রেজাল্টেও তারা ছেলেদের চেয়ে ভালো করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সাংস্কৃতিক আয়োজন ও সেবামূলক কাজে অংশ নিচ্ছেন ছেলে সহপাঠীদের সঙ্গেই সমান তালে। এত কিছুর পরও তাদের শুনতে হয় তারা মেয়ে। সবকিছু ঠিকমতো করতে পারবে তো? একা একা পারবে তো? এরকম প্রশ্ন নিয়ত হাজারো। শঙ্কা থেকে যায় নিরাপত্তা নিয়েও। আসুন দেখে নিই কি বলে সবাই। প্রাথমিক, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য গত এক দশকে অনেক উন্নতি হয়েছে। আর্থিক সামাজিক প্রেক্ষাপট, নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ছেলেদের সঙ্গে সমান তালে শিক্ষায় এগিয়ে যাচ্ছে মেয়েরা। তারপরও মেয়েদের বৈষম্যের শিকার হতে হয় বলে জানালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। বিষয় নির্বাচনে ক্ষেত্রে যে আমি বিশ্ববিদ্যালয়ে আসলে কি বিষয় নিয়ে পড়বো সেটা অনেকাংশে নির্ভর করে আমার পরিবারের ডিসিশনের উপর। যে আমি আজকে চাইলাম যে আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই যে আমি নাট্যকলায় পড়বো, কিন্তু ফ্যামিলি থেকে সেটা পারমিট করছে না বলে কিন্তু আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারছি না। আবার ঘরের বাইরে এসে উচ্চশিক্ষার সুযোগ মিললেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো রয়েছে নানা বৈষম্য। বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিবেশ ও হল সুবিধা ছেলেদের চেয়ে মেয়েদের জন্য কম বলেও মনে করেন তারা। এখানে দেখা গেছে যে ক্যাম্পাসের আশেপাশে প্রায় প্রত্যেকটাই ছেলেদের হলগুলো সব ক্যাম্পাসের আশেপাশে। ওরা যখন চাচ্ছে তখন ক্যাম্পাসে আসতে পারতেছে, ওদের প্রয়োজনগুলো দেখা গেছে ওরা পূরণ করতে পারতেছে। আর আমাদের দেখা গেছে যে ওইখান থেকে আসতে হলে একটা প্রিপারেশন নিতে হচ্ছে যে ল্যাবে আসবো বা লাইব্রেরিতে আসবো। হ্যাঁ, রিক্সা ভাড়ার ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপার স্যাপারগুলো একটু সবচেয়ে বেশি ম্যাটার করে।
বিশ্ববিদ্যালয় পড়াশোনার মাধ্যমে বৈষম্য দূর করার বিষয়টা যাতে শিক্ষার্থীরা পরিবারেও কাজে লাগাতে পারে সেটাই তাদের শিক্ষা দেওয়া হয় বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় উমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষকরা। ক্লাসে পড়াশোনার বাইরেও তাদেরকে বিভিন্ন ধরনের কাউন্সেলিং করানো হয় যে তারা যেন তার পরিবারে এই বিভাগ থেকে যা শিখে যাচ্ছে তা পরিবারে যেন তারা তাদের এই শিক্ষাটার একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনায় পরিবার কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেদের মতো মেয়েরা সমান সুযোগ পেলেও খেলাধুলা সহ অনেক বিষয়ে কম সুবিধা পান। একটা ছেলে খোলামেলা ভাবে চলাফেরা করতে পারে বা ফ্যামিলির মানুষও তাকে নিয়ে এতটা টেনশন করে না যতটা একটা মেয়েকে নিয়ে করে। এই পর্যায়ের শিক্ষায় ছেলে মেয়ের বৈষম্য অনেক কম উল্লেখ করে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর উম্মে সালমা বেগম জানান, আপনি একটা ছেলেকে যখন বাড়ির বাইরে দিবেন চিন্তা অতটা করতে হয় না, সে যেখানে ইচ্ছা থাকবে, কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা মেসে গিয়ে থাকবে। একটা মেয়েকে কিন্তু আপনি সেভাবে পারছেন না, তো এটাকে আপনি কোন দৃষ্টিতে বিচার করবেন? গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে রয়েছে নানা বৈষম্য, সেটা দূর করতে শিক্ষকরা যাতে ভূমিকা রাখতে পারেন এজন্য মাউসি অধিদপ্তরের আওতায় টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন এর প্রকল্প পরিচালক। শিক্ষকদের আমরা যে ট্রেনিং দিই, আমাদের এখান থেকে ট্রেনিং, আমাদের একটা বিষয় রয়েছে জেন্ডারের উপর। আগে জেন্ডার বলতে বোঝাইতো খালি মেয়েদের প্রতি সুবিধা করা, এখন তা না। জেন্ডার দিয়ে বোঝানোই হচ্ছে এই জিনিসটা ছেলে মেয়ের সমতার ব্যাপারে আপনার মাইন্ডটা সেট করতে হবে, যে কোনো অবস্থায় যেন আমরা ও মেয়ে আর ও ছেলে যেন না ধরি। তবে সব বাধা পেরিয়ে শিক্ষায় তাদেরকে আরো সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেয়েরা। জীবনের গল্পে আবারও একটি বিরতি। বিরতির পর ফিরবো আরো কয়েকটি প্রসঙ্গে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি শতরূপা বড়ুয়া আবার ফিরে এলাম জীবনের গল্পে। এবার জানা যাক কর্মক্ষেত্রে নারীর অবস্থান নিয়ে। মেয়েদের শুধু মানিয়ে চলতে হয়, ঘর কিংবা কর্মক্ষেত্র সব জায়গায় তাদের একটু খাপ খাইয়ে চলতে পারলেই হলো। বাস্তবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই নারীরা সমান তালে কাজ করছেন। কৃষি, শিল্প, শিক্ষা, সেবা সহ কর্মসংস্থানের সর্বক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় এখন নারীরা। তারপরও বৈষম্য যেন নারীদের পিছু ছাড়ে না। চলুন দেখে আসি কাজের জায়গায় কেমন আছেন নারীরা। ভোর হতে না হতেই ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ সারতে হয়, তারপর স্বামী সন্তানের জন্য নাস্তা বানানো, ছেলেমেয়েকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করা আর ছোট শিশুটিকে নিরাপদ জায়গায় রাখা, এসব কাজ সেরেই প্রতিদিন কাজের উদ্দেশ্যে ছুটতে হয় আমাদের দেশের কর্মজীবী নারীদের। নারীদের কাজ করাকে এখন আর খাটো করে দেখা না হলেও তাদের বৈষম্য বঞ্চনার খোঁজ রাখেন কজন? মেয়েদেরকে আসলে মানিয়ে চলতে চলতে বড় হতে হয়। একটা ছেলের জন্য যে কোনো জায়গায় যত সহজে যাওয়া সহজ, আমার জন্য কিন্তু সেটা না। সরকারি বেসরকারি নানা ক্ষেত্রে নানা পর্যায়ে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন বাংলাদেশের নারীরা। তৈরি পোশাক শিল্পে প্রায় 40 লাখ শ্রমিকের মধ্যে 80% নারী। পুরুষের সঙ্গে বেতনের বৈষম্যের হিসেব তারা না মেলাতে পারলেও চাকুরির অনিশ্চয়তা, কর্মস্থলের ঊর্ধ্বতন পর্যায়ে কম সুযোগ পাওয়া সহ নানা বিষয়কে তারা বৈষম্য হিসেবেই দেখছেন। 1 মিনিট লেট করা যাবে না, একদিন অসুস্থ হলে অ্যাবসেন্ট করা যাবে না, একদিন লেট হলে আরেকদিন লেট হইলে আমরা হয়তো 400 টাকা হাজিরা বোনাস পাই না। বাচ্চা নিয়ে তো আর চাকরি করতে পারি না, বাচ্চা কষ্টের জন্য বোনের কাছে দিছি টাকা দিতে হয়। বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি চাকরি করা, বাচ্চার একটা ভবিষ্যৎ আছে, এই কারণে আর কি চাকরি করা। এই খাতে নারী পুরুষের বৈষম্য নেই বলে জানালেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। এটা 100% করা হচ্ছে, কারণ এখানে ছেলে আর মেয়ে কোনো প্রভেদ নাই, বরং মেয়েরা কিছু সুযোগ সুবিধা বাড়তি পায়। নিম্ন আয়ের বেশিরভাগ নারী সহায় সম্বল হারিয়ে নিরুপায় হয়ে নামছেন কর্মক্ষেত্রে। সামাজিক নিরাপত্তা না থাকাকে তারা মনে করছেন বৈষম্য। আমরা কাজে যেতে গেলে প্রথম যে প্রতিবন্ধকতা, সেটা কিন্তু শুনতে খারাপ লাগলেও বলতে হবে যে এটা স্টার্টিং হচ্ছে পরিবার। অর্থাৎ একটা মেয়ে, সে তার সম্পূর্ণ পড়াশোনা শেষ করলো, তারপরে সে যখন কাজে যেতে যাবে, তখন সে যদি আনম্যারিড হয় তাহলে প্রথম বাধাটা আসে কিন্তু বাসা থেকে। হ্যাঁ, কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করতে পুরুষের মানসিকতা পরিবর্তনের প্রতি গুরুত্ব দিলেন দাতা সংস্থা USAIDর জেন্ডার অ্যাডভাইজার মাহমুদা রহমান খান।
পুরুষ সহকর্মীদের একটা ধারণা যে মেয়েরা তাদের সমকক্ষ নয়, এটা কিন্তু তাদের দোষ দেব না, তারা কিন্তু ওইভাবেই তৈরি হয়েছে, যে পরিবারের কথা আমি বললাম ওইভাবেই তাদের সামাজিকরণ করা হয়েছে, যার ফলে তার ধারণা যে পুরুষ মহিলা তাদের সমকক্ষ না। কাজেই একটা সময় ধারণা ছিল যে মেয়েরা এইসব প্রফেশনে আসতে পারে, এখন তো আসছে। কর্মক্ষেত্রে নারীর বৈষম্য দূর করতে অনানুষ্ঠানিক খাতের পাশাপাশি চাকুরির নিশ্চয়তা আছে এমন আনুষ্ঠানিক ও প্রযুক্তি খাতে তাদের সমান সুযোগ দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা বলছি যে জাতীয় বাজেটে নারীদের প্রযুক্তি শিক্ষার জন্য যদি কোনো প্রশিক্ষণ কেন্দ্র থাকে সেখানে তাদের অংশগ্রহণের সুযোগ, এবং সেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক নয়, সেটা গ্রামাঞ্চলেও, যাতে তাদের সেখানে যাতায়াতের সুবিধা থাকে। তারা চান কাজের মূল্যায়নও। এছাড়া নারীকে শুধু নারী নয়, মানুষ হিসেবে দেখলেই বৈষম্য দূর করা সহজ হবে। নারীরা খেলাধুলায় আছেন জোরের সঙ্গে, তাদের কীর্তির কথাও এখন দেশ ছাপিয়ে দুনিয়া জোড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছাপিয়ে নারীর পদচারণা এখন সকল ধরনের খেলায়। তবে ক্রীড়াক্ষেত্রে নারীদের পদচারণা অগ্রগামী ভূমিকা বাড়লেও বাড়েনি তাদের সুযোগ সুবিধা। সেখানে অর্থনৈতিক বিষয়টিকে বড় করে দেখা হলেও নেপথ্যে বড় বিষয় আসলে বৈষম্য। কোথায় যেন তাদের দমিয়ে রাখার চেষ্টা। চলুন যাই মাঠে ময়দানে। একটা সময় ছিল যখন বাড়ির আঙিনা পেরোনোই কঠিন ছিল মেয়েদের। মেয়েরা খেলবে এটা ভাবতেই পারতেন না মা বাবারা। সময়ের সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞার লাগাম ঢিলে হলেও খেলাধুলায় মেয়েদের অংশ নেওয়ার ব্যাপারে এখনো অনেক অভিভাবক ইতিবাচক নন। তবুও খেলাধুলায় প্রায় সব বিভাগেই এখন নারীদের সরব উপস্থিতি। তাহলে আমরা কি তাদের যথাযথ সম্মান দিতে পারছি? পারছি কি তাদের সম অধিকার নিশ্চিত করতে? ছেলেদের ক্যাম্প হলে ওরা কিন্তু হোটেলে থাকে, আমরা কিন্তু হোটেলে থাকতে পাই না। আমরা আমাদের এই যে ক্রীড়াপল্লীতে রাখা হয়, এখানে আমাদের অনেক রকমের সমস্যা থাকে, যেরকম আপনার টয়লেটের সমস্যা। আমাদের ম্যাচ ফিটা এখনো দেয়নি। তারপরও মাথা উঁচু করে বাঁচতে চান তারা, চান পরিবারের সহযোগিতা, আর নিজেকে ঠিক রেখে লক্ষ্য অর্জনে দৃঢ়চিত্ত এই যোদ্ধারা। মানুষ যখন আসে দুটো ভালো মন্দ কথা বলতেই পারে, স্বাভাবিক, বাট মেইনটেইন করাটা কিন্তু নিজের কাছে। এ তো গেল একদিক, মুদ্রার অন্য পিঠে রয়েছে আরো নানান সমস্যা। খেলোয়াড়ের আগে যে নারী শব্দটা রয়েছে সেটি যেন ভোগাচ্ছে তাদের। শর্ট ড্রেস পরে আমরা অনেকেই যারা প্লেয়ার তারাও এখনো স্বাচ্ছন্দ্য বোধ করি না। ইউনিভার্সিটির ভিতর হলো একটা জিনিস, যখন বাইরে খেলতে যায় হয়তো অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না মেয়েরা। এর জন্য দেখা যাবে না ভাইয়া কি বলবে, বাসা থেকে কি বলবে, বা স্টেডিয়ামে যে ছেলে মেয়েরা আসছে তারা কি বলবে। অনেক সময় দেখা যায় প্রচুর ব্যাড সাউন্ড আসে। এখন নারীর ক্ষমতায়নের কথা বলছেন সবাই, চাইছেন সম অধিকার নিশ্চিত হোক, বৈষম্য কেটে যাক। একটা সময়ে যারা মাঠ মাতিয়েছেন তারাও তাই চান। সমান অধিকার হওয়া উচিত, সুযোগও সমান হওয়া উচিত, কিন্তু বাস্তবে এখনো আমি মনে করি না যে সমান সমান সুযোগ তারা পাচ্ছে। মেয়েদের কিন্তু আপনার ভালো ফুড দরকার, কেন ক্রিকেটে কিন্তু স্ট্রেংথ অনেক ম্যাটার করে। বড় বড় প্রতিষ্ঠান যদি আমাদেরকে স্পন্সর করে, যদি একটা ছোট থাকার ব্যবস্থা করে দেয় প্লেয়ারদেরকে, মানে চাইলে সরকার তো একটা জায়গা এবং বিভিন্ন অর্গানাইজেশন যদি এগিয়ে আসে একটা প্লেয়ারদের জন্য একটা থাকার ব্যবস্থা যদি করে দেয়, তাহলে আমার মনে হয় এটা অনেক বেটার হবে। তাহলে ওই থাকার জায়গাতে সমস্ত প্লেয়ারটা ভালো মানসম্মত জায়গায় তারা থাকতে পারবে। নীতি নির্ধারকরাও জানেন বিষয়গুলো, কাজও করছেন তারা। তবে তাদের একার পক্ষে সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়, দরকার সরকারের সহযোগিতা। মন্ত্রী সাহেব বলে, জাতীয় ক্রীড়া পরিষদ বলে, মিনিস্ট্রি যেখানে সেমিনারে অ্যাটেন্ড করার সুযোগ পাই বা কোনো মিটিং অ্যাটেন্ড করার সুযোগ পাই সেখানে বলি, দেশটা তো নারী পুরুষের। আমরা ভোটার যারা ভোট কিন্তু দেই নারী পুরুষ, শুধু পুরুষরা কিন্তু ভোট দিয়ে এমপি বানান না বা মন্ত্রী বানান না, সরকার বানান না। তো দেশ যদি নারী পুরুষের হয় তো সমস্ত ফ্যাসিলিটিস নারী পুরুষের আমার সমান হওয়া উচিত। এত কিছুর পরও স্বপ্ন দেখেন বাংলাদেশের নারীরা। তারা চান সবাই তাদের খেলোয়াড় হিসেবেই দেখুক, নারী হিসেবে নয়। জীবনের গল্প আজ এ পর্যন্তই। নতুন গল্প নিয়ে আমরা আবারও আসব আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com-এ। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa। ভালো থাকুন,
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।